নিন আপনার ফোন। কিন্তু দাদা, আপনি তো ফোনে বললেন যে গ্রাম থেকে দিনমজুর খাটতে আসেন, কিন্তু তাহলে এই গাড়ি, কে আপনি? ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। এত বছর হয়ে গেছে তোমার বিয়ের, তুমি এখনো বৌদির জন্মদিন ভুলে যাওনি? কি করে মনে রাখো? আরে ও আমার স্ত্রী, আর স্ত্রীর জন্মদিন কোনোদিন ভোলা উচিত নয়। এটাই তো মজার কথা দাদা, যে স্ত্রী, তা সত্ত্বেও। আচ্ছা, কাল তোমার প্রোগ্রাম আছে, ভুলে যেও না। ঠিক আছে দাদা, খাবারটা আমি নিয়ে আসবো, এখন যাও, এনজয় করো। ঠিক আছে। বাট আমি খুব ভালো আছি, ভালো সময় ছিল। আচ্ছা শোন না, ওই রাজীবের কথা মনে আছে তোর? আরে হ্যাঁ হ্যাঁ, কেন মনে থাকবে না? হ্যাঁ, আর এমনিতেও কম বয়সে কার ভুল হয় না? তোর হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর দেখতে হ্যান্ডসাম ছেলেটাকে তুই ভুলতে পারিস নাকি? কেন মনে থাকবে না? আর এমনিতেও শোন, অল্প বয়সের কথা, সেগুলো সব পেরিয়ে গেছে। আচ্ছা একটা কথা বলতো, তবে হ্যাঁ সত্যি সত্যি বলবি কিন্তু। বল, এমন কি কথা যে তুই জানতে চাইছিস? আচ্ছা, বিয়ের পরেও তোর রাজীবের সাথে অ্যাফেয়ার ছিল, তাই না? আর তোর ছেলে শিবার জন্মের পরে রাজীব বিয়ে করে আমেরিকা চলে গেল, তারপর তোদের অ্যাফেয়ার শেষ হলো, কি তাই না? যা কিছু ছিল না, শেষ হয়ে গেছে। আর তুই জানিস তো, ওই সময়টাই ওরকম ছিল। আমার ওর সঙ্গে বিয়ে হয়ে গেল, আর বিয়ের পর আমার জন্য ওর কাছে একেবারেই সময় ছিল না। কি অদ্ভুত একটা সময় যাচ্ছিল তখন। আর তখন আমরা দেখা করতাম, ভালো সময় কাটাচ্ছিলাম। আবার আমার জীবনে আরেকবার আনন্দ ফিরে এসেছিল, যেটা আগে ছিল। কিন্তু আমরা দুজন এই সমস্ত কথা এখন কেন আলোচনা করছি? কত দিন পর দেখা হয়েছে। আচ্ছা তুই বল, তোর মেয়ে কেমন আছে? তোর এখন কেমন চলছে বল? আমার লাইফটা একদম ঠিকঠাক, আমার মেয়েও ভালো আছে, আমার পরিবারও খুব ভালো। এত বছর হয়ে গেছে তোমার বিয়ের, তুমি এখনো বৌদির জন্মদিন ভুলে যাওনি? কি করে মনে রাখো? আরে জয় দাদা, আরে আমি দিয়ে দেবো তো বলছি, প্লিজ তুমি আগে মালটা দিয়ে দাও। দীপক দা, আগেই অনেক ধার হয়ে গেছে, আর সাথে সুদ চলছে, আর ফেরত দেওয়ার সময় কিন্তু কোনো নাটক চাই না আমি। আরে আমি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? দীপক দা, আজকে তো হবেই না। দাদা প্লিজ শোনো না, তো রাজি হচ্ছে না। দুটো শটই পড়ে আছে। তাহলে আগে থেকে কিনে রাখা উচিত ছিল দীপক। আরে কি বলবো, ভুলে গেছি আমি। দাও। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি আমার প্রত্যেকবার জন্মদিনে আমার জন্য গোলাপ ফুল আনো, এবার কেন নিয়ে আসোনি? এবারও এনেছিলাম, কিন্তু দেখলাম ফুলগুলো শুকিয়ে গেছে, সেই জন্যে তোমাকে আর দিইনি। তুমি জানো, আজ দুই বন্ধুতে মিলে প্রাণ খুলে গল্প করেছি। সমস্ত পুরনো দিনের কথাগুলো আমরা মনে করছিলাম, আমার ব্যাপারে, তোমার ব্যাপারে, আমাদের ব্যাপারে অনেক পুরনো গল্প করছিলাম। ভালো কথা, পুরানো ঘটনা সব মনে থাকা উচিত।
খুব ভালো কথা। পারুল, আমার ঘুম আসছে, প্লিজ লাইটটা নিভিয়ে দাও। কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, এখন আমি একটু ঘুমোতে চাই। তুমিও ঘুমিয়ে পড়ো। স্টোর রুমে খুঁজছি, এখানে কিছু না কিছু অবশ্যই পাবো। জুলাই 1986 আমি তোমাকে ফটো পাঠাচ্ছি। যেদিন কলেজ শেষ হবে সেদিনই তুমি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে নিও। আর হ্যাঁ, তোমার একটা ফটো পাঠিয়ে দিও। আই লাভ ইউ, তোমার রাজীব। মাই লাভ পারুল, আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে আমি নিজের আই লাভ ইউ পারুল, ইউর লাভ রাজীব পাত্র। দাদা, তুমি কিন্তু খুবই ভাগ্যবান। দুটো ছেলে তোমার, কিন্তু একজনকেও তোমার মতো দেখতে নয়, আর দুজনকে দেখতে একদম বৌদির মতো। আরে মা, কত যোগা করবে? চলো না, দাদা ব্রেকফাস্ট রেডি করছে। তুই যা, আমি এক্ষুনি আসছি। বাবা কোথায় রে? জানি না, প্রত্যেক দিনের মতো হয়তো হাঁটতে গেছে, এতক্ষণে তো চলে আসে। হয়তো কোথাও দাঁড়িয়ে কারোর সঙ্গে গল্প করছে। যা, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট। আচ্ছা শোনো, আজ না বাবার সাথে কথা বলে নিও। এদের কাছে তো টাকা থাকবেই, আর তাছাড়া নিজের ছেলেকে দেবে না তো কাকে দেবে? আরে রাধা, তুমি চুপ করো। সঠিক সময় এলে আমি দেখে নেব যে টাকাটা কিভাবে চাইবো। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং। মর্নিং দাদা। মর্নিং। এসো মা। শিবা, তুই যে বইগুলো অর্ডার করেছিস চলে এসেছে? মা, বইগুলো তো এসে গেছে, কিন্তু ইউপিএসসি না, কোচিং ক্লাসেস ছাড়া ক্লিয়ার করা যায় না। হ্যাঁ, দিল্লি যেতে হবে। তুমি প্লিজ বাবার সাথে একটু কথা বলে দেখো না, শুধু 2 লাখ টাকা লাগবে। কোনো ব্যাপার না, বাবা আসলে পরে তারপর কথা বলছি। থ্যাংক ইউ।
এই কিছুদিন আগে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তোমার, এমএসসি করে নাও না, তারপর কালেক্টর হওয়ার জন্য ট্রাই করো। আর এমনিতেও এত কম বয়সে সিলেকশন হয় না। বৌদি, এভাবে কি করে চলবে? আমার যেদিকে ফোকাস আমি সেদিকেই কনসেন্ট্রেট করব না? শিবা, রাধা তোর বৌদি, আরও খুব ভালো করেই জানে কিভাবে কি করতে হয়। তুই যদি ওর কথা শুনিস তাহলে তোরই ভালো হবে। হ্যাঁ, তো আমি তো মানছি দাদা, না কোথায় বললাম, কিন্তু করব তো সেটাই যেটা করতে চাই। কিন্তু ঠিক আছে দীপক, শিবাকে ডিসাইড করতে দে যে ও কোথায় পড়বে আর কখনো করতে চায়। লেট হিম ডিসাইড দ্যাট। ঠিক আছে মা। আর বাবা আসলে না শিবা, তুই ওর সঙ্গে কথা বলিস। থ্যাংক ইউ মা। কিন্তু তোদের বাবা কোথায়? সকালে ওয়াক করতে গেছিল, আমি ফেরার সময় দেখেও ছিলাম, বোধহয় ওয়াশরুমে আছে। দুটো ছেলে তোমার, কিন্তু একজনকেও তোমার মতো দেখতে নেই, দুজনকে দেখতে একদম বৌদির মতো। বাবা, ব্রেকফাস্ট রেডি, মা ডাকছে তোমাকে। আরে তুমি চলে এসেছো, আমরা কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। এখানেই তো ছিলাম। হ্যাঁ, তুমি কি আমার আগে ঘুম থেকে উঠেছো নাকি? হ্যাঁ, নাও ব্রেকফাস্ট করে নাও। কি হয়েছে বাবা, এভাবে কেন দেখছো? কি গো, সব ঠিক আছে তো? এগুলো কি? হ্যাঁ, এগুলো কালো রং। দীপক, শিবা, আমার সঙ্গে আয়। বাবা, কি হয়েছে? বললাম না আমার সঙ্গে এসো। শিবা, আরে হয়েছেটা কি? দীপক, বস এখানে। চল ওখানে বস, বস ওখানে বস। আমাকে কিছু বলবে যে হচ্ছেটা কি? সব কিছু তোমাকে বলতে পারবো না, বুঝেছ? চুপ করো, বস শিবা। তুইও আমার মতো হোসনি। অদ্ভুত ব্যাপার, তাই না? আমার দুটো ছেলে, কিন্তু দুজনের মধ্যে কারোর মুখ আমার সঙ্গে মেলে না, শুধু মায়ের সঙ্গে মেলে। হে ভগবান, তুমি এখন এই ব্যাপারে রেগে আছো? হ্যাঁ, তুমিও না। এসো, আগে খেয়ে নেবে, চলো। হ্যাঁ? চুপ। এখন আমি বুঝতে পারছি এই দুজনের মুখ আমার সঙ্গে কেন মিলল না। আমার গায়ের রং এদের দুজনের মতো পরিষ্কার নয়, তাই না? হ্যাঁ, বাবা, আরো একটা টেস্ট করতে হবে। কিসের টেস্ট বাবা? একদম চুপ করে থাকবি। বাবা, তুমি এটা কি করলে? আমাদের দুজনের মুখটা কালো করলে।
এটা করার দরকার ছিল। দেখো দেখো, এখন এদের দুজনের রং প্রায় আমার মতো হয়ে গেছে। এত কালো তো আমিও নয়। ভালো করে দেখে আমাকে বলো তো, ওদেরকে এখন আমার ছেলে মনে হচ্ছে নাকি শুধু তোমার ছেলেই মনে হচ্ছে? বলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি এসব কি বলছো? তুমি আবার ভুলভাল কিছু খাওনি তো? হ্যাঁ, তুমি কিছু খেয়েছো না? বলো, তুমি কিছু খেয়েছো? আমি নেশাতেই আছি। বলো কি করবে? চল শিবা, বাবার মাথা খারাপ হয়ে গেছে। সত্যি অদ্ভুত লাগলো, আজকে একজন বাবা তার দুই ছেলের মুখ কালো করে দিয়েছে। চল শিবা। আমি কিছু বুঝতে পারছি না, তুমি এসব কি কথা বলছো? আমি বুঝতে পারছি না। দাদা কেমন আছো? এই চলছে। এই নাও ভাই, আরো 2টো। 5 লাখ হয়ে গেল সুদ নিয়ে। কবে দেবে টাকা? খুব তাড়াতাড়ি দিয়ে দেব, তাড়াতাড়ি আমি চেষ্টা করছি। করতে না, করতেই হবে। ওপরে আমাকেও টাকা দিতে হয়। এই সপ্তাহে সব পেমেন্ট হয়ে যাওয়া চাই, না হলে টাকা কিভাবে আদায় করতে হয় আমি জানি। আরে জয় দাদা, বলছি তো টাকা দিয়ে দেবো, রেগে যাচ্ছ কেন? আমাকে আরেকটু সময় দাও। আচ্ছা আমি আসছি, ঠিক আছে, চললাম। আমার মা বাবা আমার বিয়ে একজন সুরিন্দার নামের লোকের সঙ্গে দিচ্ছে, যাকে আমি চিনি না পর্যন্ত, আজ পর্যন্ত দেখিনি। আমার তো মনে হচ্ছে লোকটাকে কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না। আমি তো তোমাকে ভালোবেসেছি রাজীব, আর মৃত্যু পর্যন্ত তাই থাকবে। আমার ভালোবাসা তোমার জন্য পবিত্র আর চিরকাল থাকবে। এ কেমন খেলা খেলেছো তুমি পারুল আমার সঙ্গে? আমি সারা জীবন তোমাকে ভালোবেসে এসেছি, তোমার ছেলেদের নিজের সন্তান মনে করে পালন করেছি। তুমি আমাকে খুব ঠকিয়েছ, বিশ্বাসঘাতকতা করেছ। এই রাধা, নেশা করতে করতে জানতেই পারিনি যে কখন 5 লাখ টাকা ধার হয়ে গেছে, আর পরের সপ্তাহে টাকা দিতে বলছে। কিন্তু দেখো, 30,000 টাকা স্যালারিতে কি করে শোধ করব? তুমি না, মাথায় একটু বুদ্ধি নেই তোমার। সকালবেলা ওখানে বাবা কি বলছিল? আরে যখন তোমার মুখে কালি মাখাচ্ছিল, তখন কি প্রয়োজন ছিল তোমার ওখানে বড় বড় ডায়লগ দেওয়ার? তাহলে কি করতাম? বাবার মাথা খারাপ হয়ে গেছে, এরকম কাজ করতে আমি বাবাকে এই প্রথমবার দেখলাম। তাহলে করতে দাও না। যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। তোমার এত অসুবিধা হচ্ছে কেন? তুমি শুধু টাকা বের করো, টাকা, বুঝেছো? ঠিক আছে, আমি কিছু ভাবছি। তুমি জানো রাজেশ, আমার সারা জীবনের সমস্ত ইনকাম এই 2টো ছেলের লেখা পড়া, ওদের শখ পূরণ করতে শেষ করেছি। আর তুমি জানো এই 2টো সন্তান আমারই নয়,
দাদা, তুমি কোনো চিন্তা করো না। আরে ভুল বোঝাবুঝি বলেও তো একটা জিনিস আছে। কি ভুল বোঝাবুঝি? আমি নিজের কানে শুনেছি। চোখ তো আমারও খোলা আছে রাজেশ। বাবা, বলো কি বলার আছে। বাবা আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল। কেন? এই বাড়িতে ফ্রিতে থাকো, খাওয়া দাওয়া সব বন্দোবস্ত আমি করি, প্রতি মাসে স্যালারি পাও, তাও কেন চাই টাকা? আসলে বাবা, একটা বন্ধুর সঙ্গে মিলে নতুন বিজনেস শুরু করব, তাই একটু ইনভেস্টমেন্টের জন্য। বেরো ওখান থেকে। বাবা আমি বলছি যে আমার এত টাকা নেই তোমাদের পেছনে নষ্ট করার মতো। বাড়িতে তোমাদের থাকতে দিচ্ছি, এটাই অনেক বড় কথা। তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, সেটা তোমার ভালো লাগছে না। এখন তুমি বেঁচে আছো, একদিন তো মারা যাবে। সেই দিনের পর থেকে এই প্রপার্টি তো আমাদের দুই ভাইয়ের নামেই হবে। ব্যাস বাবা ব্যাস, আমি সহ্য করি তার মানে এই নয় যে তুমি সবসময় আমার গায়ে হাত তুলবে। আমারও কিন্তু হাত উঠতে পারে। দীপক, এসব কি হচ্ছে নাকি? এদিকে আয়। এসব কি হচ্ছে এগুলো? তুই ভুলে গেছিস যে উনি তোর বাবা? এই শিক্ষা দিয়েছি তোকে আমি। এইভাবে কে বাবার সঙ্গে ব্যবহার করে? এক্ষুনি তুই এখান থেকে যা। তুই শুনতে পাসনি? আমি বললাম তো তুই এখান থেকে চলে যা, মাথা নত করে। হ্যালো ভানুদা। হ্যাঁ বল জয়। আরে ওই যে দীপক নামের যে কাস্টমার আছে না, ও ফোন তোলা বন্ধ করে দিয়েছে। এখনো 5 লাখ টাকা বাকি আছে আর আমাদের থেকে মালও কিনছে না। ও কি করবো ওকে? ওর বাড়িতে যা, আর টাকা না দিলে ওকে ঠকে দে, ব্যাস। ঠিক আছে, আপনি যা বলবেন। দেখ রাজেশ, এ হচ্ছে দীপক আর শিবার বাবা, মুখের মিল আছে। দাদা, আর একবার ভেবে দেখো, ফেঁসে যাবে কিন্তু বাকি জীবনটা জেলে কাটাতে হবে। যা হবার তা হয়েছে, যা করব ভেবেছি সেটা করেই ছাড়বো। ঠিক আছে দাদা, তোমার যা ইচ্ছে। সমস্ত সিদ্ধান্তে তোমার ছোট ভাই তোমার সঙ্গে আছে।
ওই রাজীবের কথা মনে আছে তোর? কম বয়সে কার ভুল হয় না? আচ্ছা, বিয়ের পরেও তোর রাজীবের সাথে অ্যাফেয়ার ছিল, তাই না? আই লাভ ইউ তোমার রাজীব। দুটো ছেলে তোমার, কিন্তু একজনকেও তোমার মতো দেখতে নয়, আর দুজনকে দেখতে একদম বৌদির মতো। বর্তমানে যে সময় চলছে আমরা তাতেই বেঁচে আছি। ভবিষ্যতে কি হতে চলেছে আমরা তা জানি না। ভবিষ্যতে শুধুমাত্র একটা আশা বর্তমানের সঙ্গে জুড়ে থাকে, কিন্তু অতীতকাল অর্থাৎ চলে যাওয়া সময় সেটা কখনোই নষ্ট হয় না। সেটা বর্তমানের সঙ্গে চলতে থাকে এবং আমাদের বর্তমানকে প্রভাবিত করতে থাকে। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সুরেন্দ্র আর পারুলের 30 বছরের সুসম্পর্কটা পারুলের অতীতের একটা ঘটনা নষ্ট করে দিয়েছিল। সুরেন্দ্র এটা বিশ্বাস করে নিয়েছিল যে তার 2 ছেলে তার নয়, বরং অন্য কারোর সন্তান। যদিও এটা ছিল তার মনে চলতে থাকা সেই বিচারধারা যেটা তাকে বিচলিত করছিল। সত্যটা কি ছিল সেটা সে জানতো না, কিন্তু সে যেটা দেখেছে, পড়েছে, শুনেছে তার উপর ভিত্তি করে সে তার স্ত্রীর ব্যাপারে একটা ধারণা করে ফেলেছিল। সম্পর্কের টানাপোড়েনে শুধু পারুল আর সুরেন্দ্রই নয়, তার সঙ্গে সঙ্গে তাদের 2 সন্তানও ফেঁসে গিয়েছিল। তাদের জীবনে যা কিছু ঘটে চলেছিল তার প্রভাব বাচ্চাদের উপরেও একই রকমভাবে পড়ছিল। সুরেন্দ্র সন্দেহ কি তাহলে সত্যি ছিল? এখন দেখার এটাই যে সন্দেহের বশে শুরু হওয়া সত্যের এই অনুসন্ধান কোন অপরাধের জাল বোনা শুরু করেছিল। আসুন দেখা যাক। এটা কিসের আওয়াজ ছিল? মনে হচ্ছে গুলির আওয়াজ। বাবা, মনে হচ্ছে বাড়ি থেকে ঢুকে পড়েছে। দাদার ঘর থেকে গুলি চালানোর আওয়াজ এসেছে, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। ফোন তোলা বন্ধ করে দিয়েছিস, আমাদের থেকে মাল নেওয়া বন্ধ করেছিস। তুই কি ভেবেছিস আমাদের টাকা নিয়ে পালিয়ে যাবি? চল বের কর টাকা, বের কর। জয় দাদা, আমার কথাটা তো বোঝো। তোমাদের টাকা তো আমি দিয়েই দিতাম। তাই নাকি? তাহলে পুরো টাকাটা এখনই দে। বৌদি, আপনি গয়না খুলুন, এই চেনটা খুলুন, এই ইয়ারিংটা খুলুন। আরে খোল। চল। আর তুই বাড়িতে যা ক্যাশ আছে সব বার কর। চল বার কর। আরে দাদা, তুমি মানে আর এখন 5 নয় 6 লাখ উসুল করবো তোর থেকে। আর তুই কি, তোর বাপও টাকা দেবে আমাদের। কার বাবা দেবে রে? হ্যাঁ, এই শিবা, বন্দুকটা নিয়ে নে। আঙ্কেল, আঙ্কেল আপনি কথা শুনুন। আঙ্কেল, আঙ্কেল কথা শুনুন। আমার বাড়িতে আঙ্কেল আমি ফেরত দে ও চেনটা ফেরত দে। আর কি নিয়েছিস দে। আরে না আঙ্কেল, আমার কথা শুনুন। আপনি কথাটা তো শুনুন। আমি ডাকাতি করতে নয়, নিজের টাকাটা নিতে এসেছিলাম। এই যে আপনার ছেলে 5 লাখ টাকা ড্রাগস নিয়েছে আমার থেকে, আর আমার টাকা ফেরত দেয়নি। দীপক এ কি বলছে? বাবা, আমি তোমাকে পরে সব সত্যিটা খুলে বলছি। আর আঙ্কেল, আপনি বন্দুক হাতে নিয়ে খুব রাগ দেখাচ্ছেন না? আর যদি কালকের মধ্যে টাকা না পাই, তাহলে নিজের ছেলের লাশ তোলার জন্য তৈরি থাকুন। এখন যাচ্ছি, আবার আসবো। বেরো বেরো বেরো। বাবা, 2 বছর ধরে আমার নেশা করার অভ্যেস হয়ে গেছে। আর আমি স্যালারি এতটাও পাই না যে এত দামি নেশা আমি করতে পারবো। সেই জন্য ধার করা শুরু করি। আর নেশা করতে করতে বুঝতে পারিনি কখন 5 লাখ টাকা হয়ে গেছে। আমি ভুল করে ফেলেছি বাবা। প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও নেশা করবো না বাবা। বাবা, এইবার টাকাটা দিয়ে দাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে বাবা। প্লিজ বাবা, প্লিজ বাবা। প্লিজ দিয়ে দাও না। আমি জানি যে ওর অনেক বড় ভুল হয়েছে, আর ওর এর জন্য এই ভুলের কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে ওকে বাঁচানোটা আমাদের জন্য বেশি দরকারি, না হলে ওরা তো ওকে মেরে ফেলবে।
যতই হোক যা কিছু আছে ওদের জন্যই তো আছে। আমাদের নয়, শুধু আমার। এই বাড়িতে যা কিছু আছে সবটা আমার। আর আমার কাছে যা টাকা আছে তার থেকে এই মাতালটাকে একটা পয়সাও দেব না। ও নেশা করেছে তো ও নিজেই টাকা দেবে। শোনো বাবা, তোমায় একটা কথা জিজ্ঞেস করতে পারি? তোমার কাছে বন্দুকটা কোথা থেকে এলো? এই বন্দুকটা সেফটির জন্য রেখেছি, আর এই বন্দুকটার জন্যই আজ তোর প্রাণ বেঁচেছে। বেশি কথা বলছে। আরে দাদা, আমি তোমাকে বলেইছিলাম তুমি খুনটুন করতে পারবে না, ভদ্রলোক তুমি। কিন্তু ও আমাকে ঠকিয়েছে, শাস্তি তো দিতেই হবে রাজেশ। তার মানে কি দাদা? আরে তুমি ফিরে এলে? হ্যাঁ, আমি আমার মোবাইলটা ভুলে গেছিলাম। একটু দেখো তো আমার রুমের মধ্যে আছে কিনা। হ্যাঁ আমি দেখছি। আরে আমি রিং করে দেখছি, খুঁজে পেয়ে যাব। হ্যাঁ দেখো তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, আপনি কি? হ্যাঁ, এইটা তো আমার হাজব্যান্ডের ফোন, আপনার কাছে কিভাবে? হ্যালো দাদা, দাদা এটা আমার ফোন। কোথা থেকে বলছেন আপনি? ওর দাদা, আমি মোবাইলটা লিংক রোডের ওপর পড়ে থাকতে দেখি, তাই তুলে নিয়েছিলাম। দাদা দেখুন, আমার মোবাইলটা আপনি ফিরিয়ে দিন, ওতে অনেক দরকারি নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন আপনি। আপনি এক কাজ করুন, লিংক রোডের রাস্তাটা ধরে সোজা ভেতরে চলে আসবেন, ঠিক আছে? আর নিজের মোবাইলটা নিয়ে যাবেন। না কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 2000 টাকা লাগবে কিন্তু এটার জন্য। ঠিক আছে দাদা, আমি দিয়ে দেব। ওখানে গিয়ে আমি এই নাম্বার থেকেই ফোন করছি, ঠিক আছে? ওকে দাদা। কি হলো? আসলে আমার ফোনটা রাস্তায় পড়ে যায়, যে পেয়েছে সে এখন টাকা চাইছে, কিন্তু ফোনটা দিয়ে দেবে। আমি তাহলে গিয়ে ঠিক ফোনটা আছে, নিয়ে আচ্ছা, আসছি। যাও। আরে বৌমা, ও আবার কোথায় চললো? আসলে বাবা, ওর মোবাইল হারিয়ে গিয়েছিল, কেউ একজন পেয়েছে, তার কাছেই যাচ্ছে। আচ্ছা, শিবা কোথায়? শিবা? ও তো দিল্লি গেছে আজ পড়াশোনার সূত্রে। ঠিক আছে। হ্যালো দাদা, যেখানে বলেছিলেন সেখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। এই নিন আপনার ফোন। ও, আপনাকে টাকা দিতে হবে না? না, 2000 টাকা। কিন্তু দাদা, আপনি তো ফোনে বললেন যে গ্রাম থেকে দিনমজুর খাটতে আসেন, কিন্তু তাহলে এই গাড়ি কে আপনি? স্যার, টাকা নিয়ে কাজ করা লোকেরা এইভাবেই মানুষকে মারে, যাতে কোনো রকমে কেউ পালিয়ে বাঁচতে না পারে। দেখলেন স্যার, বেচারার মাথাটাকেই আলাদা করে দিল। 2 দিন হয়ে গেছে, আমাদের হাতে কিন্তু এখনো সেরকম কোনো স্ট্রং প্রমাণ আসেনি যে লিড ধরে আমরা খুনির কাছে পৌঁছবো। কেসের ফাইলটা দেখি। হ্যাঁ স্যার। এই কাজটা রঘুরই হবে। ওর ব্যাপারে কিছু জানা গেল? না স্যার, এখনো পর্যন্ত কিছু জানতেই পারিনি, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ঠিক আছে, রঘুকে পাওয়া গেলে দেখা যাবে, কিন্তু এখন যেটা পেয়েছি সেটাই যথেষ্ট। হ্যাঁ স্যার। চলো। পারুল, পারুল দেখো, 2 দিন ধরে তুমি কিচ্ছু খাওনি, প্লিজ খেয়ে নাও। ইন্সপেক্টর সাহেব, জানা গেছে যে কে দীপককে
জানতে তো পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। দীপককে সেই ছেলেটি মেরেছে না যার থেকে ও নেশার জিনিস কিনতো? সুরেন্দ্রবাবু, রঘু আমাকে সবকিছু বলে দিয়েছে। স্যার, যে যা খুশি বলবে আপনি মেনে নেবেন নাকি? আমি কিন্তু খুব সম্মানীয় লোক স্যার। আমি তো কারোর নাম নিইনি সুরেন্দ্রবাবু। তার মানে আপনি রঘুকে চেনেন? না, আমি কোনো রঘুকে চিনি না। দেখুন, আপনার ফোন রেকর্ড থেকে আমি সব জানতে পেরেছি। আপনি এক সুপারি কিলারের সাথে কথা বলেছিলেন। রঘু জেল থেকে বেরোনোর পর প্রতিবার তার নাম্বার চেঞ্জ করে দিত, কিন্তু আপনি যে নাম্বারে কথা বলেছিলেন সেই নাম্বার পেয়ে গেছিল পুলিশ। এসব 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 কি হচ্ছে? বলো না কি হচ্ছে, এটা কি? আর রঘুটাই বা কে? আমি জানি না। বলুন সুরেন্দ্রবাবু। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনাকে বলতে হবে না। আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট আর বাড়ি তল্লাশির ওয়ারেন্ট আমি দুটোই নিয়ে এসেছি। আগে আপনার বাড়ি তল্লাশি হবে, তারপর আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। না স্যার, এক মিনিট, আমি 1 মিনিট আসছি। স্যার, স্যার প্লিজ বলুন না কে মেরেছে আমার দীপককে। স্যার প্লিজ বলুন। স্যার, আজ পর্যন্ত যে সন্তানদের আমি মানুষ করেছি আসলে ওরা আমার সন্তান নয়। কি বলতে চাইছেন আপনি? স্যার, আমার স্ত্রীর অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল। এই দেখুন স্যার, এই লোকটাকে দেখুন আর আমার মুখটা দেখুন, আমার রং দেখুন, বাচ্চাদের রং দেখুন আর ওদের মুখ দেখুন। মনে হয় ওরা আমার সন্তান, কারণ ওরা আমার সন্তান নয় স্যার। এরা এই রাজীবের আর পারুলের সন্তান। আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে। আর সেই জন্য আপনি আপনার ছেলে দীপককে মেরে দিয়েছেন? মারতে তো আমি পারুলকে চেয়েছিলাম স্যার, কিন্তু বন্দুকে এনেছিলাম স্যার, কিন্তু মারতে পারিনি। তারপর আমার মনে হলো যে আমি যে বাড়ি সম্পত্তি তৈরি করেছি, আমার মৃত্যুর পর তো এই দুটো ছেলে নিয়ে চলে যাবে যারা আমারই নয়। হয়তো এই জন্যেই, কিন্তু ও আমাকে ঠকিয়েছে। শাস্তি তো দিতেই হবে রাজেশ। তার মানে দাদা, আমি নিজে খুন করতে পারবো না, কিন্তু খুন করাতে তো পারি। এই কাজটা সুপারি দিয়েও হতে পারে। দাদা, তার মানে তুমি বৌদির নামে সুপারি দেবে? না, প্রথমে দীপক মরবে, কারণ এই দুজন ছেলে মরাটা খুব জরুরি। তারপরে পারুলকে এমন মৃত্যু দেব আমি, এতে সবাই দেখে ভাববে ও আত্মহত্যা করেছে। তার মানে এখন শুধু দীপক? হ্যাঁ। তুমি কোনো সুপারি কিলারকে চেনো? চিনি দাদা, রঘু নামে একজন আছে, নিজের কাজও পূরণ করেই ছাড়ে। তারপরে রঘুর সঙ্গে কথা হয়, আমি ওকে 4.5 লাখ টাকা দিই আর 50,000 টাকা পরে দেবার কথা হয়েছিল। আপনি বাড়ি থেকে দীপকের ফোন নিয়ে নিয়েছিলেন? কেন কেন করলেন আপনি এরকম? কেন? কারণ ও আমার ছেলে ছিল না। তারপরে আমি শিবা আর পারুলকেও মারতে চেয়েছিলাম। এসব তুমি কি করেছো? তোমার যদি আমাকে নিয়ে সন্দেহ ছিল, আমাকে মেরে ফেলতে, আমাকে খুন করে ফেলতে। আমার ছেলেকে কেন মেরে ফেললে? ওরা একা আমার ছেলে ছিল না, ও তোমারও ছেলে ছিল, আর ও তোমার ছেলে। তুমি তোমার ছেলেকে খুন করেছো। পারুল,
পারুল তুমি বলো, তুমি মিথ্যে বলছো পারুল? এটাই সত্যি, এটা সত্যি যে আমি রাজীবের সঙ্গে দেখা করতাম। না কখনো ও আর না কখনো আমি, আমরা দুজনে কখনো সীমা লঙ্ঘন করেছি। শুধুমাত্র তোমার সন্দেহ, তুমি নিজের ছেলের খুনি হয়ে গেলে। আমার ছেলেটাকে মেরে ফেললো। সুরেন্দ্রবাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কনস্টেবল, ওনাকে নিয়ে চলুন। চলুন। সন্তান কখনো তার মায়ের মতো হয়, কখনো বাবার মতো, কখনো দুজনেরই মতো। কিন্তু যদি সন্তান তার বাবা অথবা তার মায়ের মতো দেখতে না হয়, তার মানেই কিন্তু কখনোই এটা নয় যে ওই সন্তান তাদের নয়। এর পেছনে অনেক ধরনের কারণ থাকে, যেটা আপনাদের কোনো ভালো ডাক্তার অথবা জীব বিজ্ঞানে শিক্ষিত ব্যক্তি দিতে পারবেন। যখন কোনো মা অথবা বাবার সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন একবার ভাবুন যে সেই মা বাবার উপর দিয়ে কি যায়। আর এখানে তো একজন পিতাই নিজের সন্দেহের বশে নিজের সন্তানকে হত্যা করিয়েছে। যতদিনে সুরেন্দ্র নিজের ভুলটা বুঝতে পেরেছিল, ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। যদি সে প্রথমেই নিজের স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে নিত, তাহলে হয়তো তার পরিবারের আনন্দময় জীবন নষ্ট হয়ে যেত না। পুলিশ টাকা নিয়ে খুন করা সেই হত্যাকারীকে আর সুরেন্দ্রর ভাই রাজেশকেও গ্রেফতার করে নিয়েছিল। সেও ছিল এই অপরাধের একই রকম অংশীদার। যদি কখনো কোনো সম্পর্কতে কোনো সমস্যা তৈরি হয়, তবে নিজের জীবনসাথীর সঙ্গে মন খুলে কথা বলুন আর সমস্যাটা আলোচনার মাধ্যমে সমাধান করুন। কারণ যদি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সংকোচ থাকে, তাহলে বিয়ের 30 বছর পরেও বীভৎস ঘটনা ঘটতে পারে। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।